আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদ শুরু করছি। আমি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুরের সময় এক ব্যক্তি আটক। নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরবে রাজনীতি, আশা আওয়ামী লীগের। এগিয়ে চলছে সরকার বিরোধী বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার কাজ, বলছে বিএনপি। নতুন সূর্যোদয়ের শুরু 2021 সাল। করোনায় পাল্টে যাওয়া বিশ্বে এগুতে হবে সাহস আর সচেতনতাকে সঙ্গে নিয়ে, বলছে বিশিষ্টজনেরা। স্কুলে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এবং দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত প্রায় 1000। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুরের সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এই ঘটনা ঘটে। আটক নূর আলম স্থানীয় রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রি। পুলিশ জানায়, আটক ওই ব্যক্তি শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর মুরালে ইট দিয়ে আঘাত করতে থাকেন। এতে ভেঙে যায় মুরালের একটি অংশ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। বিকাল 4:10 সময় পীরগঞ্জ পৌরসভার পীরগঞ্জ পূর্ব চৌরাস্তার পাশে জাতির জনক বঙ্গবন্ধুর মুরাল আছে। এই মুরালে একজন ব্যক্তি সেই মুরালটা ভাঙার জন্য চেষ্টা করতে থাকলে তাৎক্ষণিকভাবে আমরা সংবাদ পেয়ে আমার মোবাইল পাড়ে তাকে অ্যারেস্ট করে এবং সেই সংবাদ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া আছে। নতুন বছরে দেশের রাজনীতি ইতিবাচক ধারায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমকে দেয়া ব্রিফিংয়ে তিনি এ আশা করেন। ওবায়দুল কাদের আরও বলেন, নতুন বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে সম্ভাবনার নতুন পথ উন্মোচিত হবে। দেশ হাঁটবে সমৃদ্ধির পথে। দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরে নতুন আশার মালা গেঁথে এগিয়ে যায় সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় অভিযাত্রায়। এটাই হোক আজকের প্রত্যাশা। প্রিয় বাংলাদেশ করোনাজনিত নানান খাতের সংকট কাটিয়ে এগিয়ে যাবে সম্ভাবনার নবদিগন্তে। বিএনপিকে নেতিবাচক রাজনীতি ছেড়ে নতুন বছরে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে শেখ রাসেল অনূর্ধ্ব 11 চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ শেষে তিনি এ আহ্বান জানান। দেশের রাজনৈতিক অবস্থাকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা বাদ দিয়ে আগামী নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেন তথ্যমন্ত্রী। বিএনপি এতদিন ধরে যে নেতিবাচক রাজনীতি করে এসছে, মানুষকে জিম্মি করার রাজনীতি করে এসছে, সেটি থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনীতির ধারায় তারা ফেরত আসবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো, এই নেতিবাচক কথা আর নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে এসে বরং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এনে নতুন বছরে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল আরও জানান, সরকার বিরোধী বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। মইনুল আহসানের রিপোর্ট। বিএনপি সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। পরে গণমাধ্যমকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন বছরে জনগণকে তাদের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেয়াই বিএনপির সামনে প্রধান চ্যালেঞ্জ। অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে বাধ্য করতে হবে। জনগণের
যে সরকার জনগণের যে পার্লামেন্ট গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে হবে। করোনা মুক্ত এবং স্বৈরতন্ত্র মুক্ত একটি বাংলাদেশ এই বছরে ইনশাআল্লাহ এই দেশের জনগণ প্রতিষ্ঠা করবে। সরকার বিরোধী আন্দোলনে নতুন গতি আনতে ক্ষমতাসীন জোটের বাইরে থাকা সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আনার কাজ চলছে বলেও জানান তিনি। কিন্তু ইতিহাস প্রমাণ করে যে কখনোই দমন পীড়নের মধ্য দিয়ে কখনো মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দমিয়ে রাখা যাবে না। যে জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে পরাজিত করতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা ইনশাআল্লাহ এটাতে সফল হবে বলে আমরা বিশ্বাস করি এই 2021 সালে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান সাবেক ছাত্রনেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি আওয়ামী লীগ দু দলই গণতন্ত্রকে হাতকড়া পরিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিরোধী দলীয় উপনেতা বলেন, দেশের সব ক্ষমতা এককেন্দ্রিক হয়ে গেছে। সুশাসনের অভাবে দেশে দুর্নীতির বিস্তার ঘটেছে বলেও মনে করেন জিএম কাদের। ৭০ ধারা দিয়ে সংবিধান সংশোধন করে দুই পক্ষই গণতন্ত্রকে হাত করা পরিয়ে আটক করে রেখেছেন। যেখানে এক নায়কতন্ত্র চালু হয় সেখানে কি গণতন্ত্র থাকতে পারে? সমস্ত ক্ষমতা কিন্তু এক কেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং সেই ক্ষমতা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। কালের নিয়মে কেটে গেল আরও একটি বছর, উল্টালো ক্যালেন্ডারের শেষ পাতাটি। নতুন সূর্যোদয়ে শুরু হয়েছে 2021 সাল। বিশিষ্টজনরা বলছেন, করোনায় পাল্টে যাওয়া পরিস্থিতিতে এগিয়ে যেতে হবে সাহস আর সচেতনতাকে সঙ্গে নিয়ে। এজন্য ব্যক্তি কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে সঠিক পরিকল্পনা আর মানসিক প্রস্তুতি নেওয়া তাগিদ তাদের। একরামুল হক সায়েমের রিপোর্ট। বছরের গোড়া থেকেই অদৃশ্য এক ভাইরাসের সঙ্গে লড়াই। মহামারীর আঘাতে ওলটপালট সবকিছু। সংক্রমণের ভয় ঘরবন্দি করেছে মানুষকে, গেছে বহু মানুষের প্রাণ। তবে সময়ের স্রোতে মহামারীর নানা ঘটনা মাড়িয়ে উকি দিচ্ছে নতুন বছর, নতুন সূর্যোদয়। করোনার মধ্যেও কৃষকের মাঠে আমনের বাম্পার ফলন, পদ্মার বুকে সেতুর কাঠামো কিংবা অর্থনীতির নানা সূচকে শক্তিশালী অবস্থান নতুন সম্ভাবনায় এগিয়ে যাওয়ার প্রেরণা। যত মৃত্যুই ঘটুক, যত দুর্ঘটনাই ঘটুক, যতই বিপর্যস্ত অবস্থা হোক, পৃথিবী এগিয়ে যাবে, পৃথিবী এগিয়ে যাচ্ছে। এইরকম একটি দেশ পদ্মা সেতুর মতো একটা প্রকল্প বাস্তবায়ন করতে পেরেছে নিজ অর্থে। যে 20টি দেশ করোনাকালে এখন পর্যন্ত ভালো অবস্থা টিকে আছে, তার মধ্যে বাংলাদেশ আছে। সেই দেশের মানুষ তারা যদি আর একটু সুশিক্ষার অধিকারী হয়, আর একটু দেশপ্রেমিক হয় বাংলাদেশে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের গ্রামীণ অর্থনীতিতে যে বিপর্যয়ের শঙ্কা অর্থনীতিবিদেরা করেছিলেন সেটি কিন্তু হয়নি। এটির কারণটি হলো আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের যে সংগ্রামশীলতা, তারা সমস্ত কিছু অতিক্রম করে এই যে বিপর্যয় কাল বিশ্বব্যাপী সেটিকে তারা অতিক্রম করেছে। গবেষক ও সাহিত্যিক শামসুজ্জামান খান মনে করেন, নতুন বছরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষাকে। আর শিক্ষাবিদ সৌমিত্র শেখরের মতে, বদলে যাওয়া পরিস্থিতিতে প্রত্যেক খাতের জন্যই নিতে হবে টেকসই পরিকল্পনা। যদি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে মানসিক প্রস্তুতিটি আমরা নিয়ে ফেলতে পারি, তাহলে মার্চ থেকে আমরা আশা করি যে নূতন সূর্য আসবে, গ্রীষ্মের সূর্য আসবে। এই গ্রীষ্মের সূর্যের যে আলোকিত অর্থনীতি, শিক্ষা, রাজনীতি, সমাজনীতি, সেটি আমরা করতে পারব এবং আমাদের 2021 সাল হবে নূতন করে বাঁচবার সাল। স্কুল কোনো না কোনোভাবে খুলে রাখতে হবে। শিশুদের যে ক্লাসগুলো, সেগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু করে দেওয়া দরকার। শিশু শিক্ষাই হলো একটি রাষ্ট্রের মৌলিক ভিত্তি। আমি যেটা দেখি, আমাদের মানুষ কিন্তু খুব সাহসী, কোনো বিপদেই তারা ধৈর্য হারায় না। করোনায় যান্ত্রিক সভ্যতা থমকে যাওয়ায় সজীবতা ফিরেছে প্রকৃতিতে। নতুন দিনে প্রাণ আর প্রকৃতি দুটোই দীপ্তমান থাকবে, এমন প্রত্যাশায় শুভ নববর্ষ 2021। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
বছরের প্রথম দিনে স্কুলগুলোতে দেয়া হচ্ছে নতুন বই। করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে এবার বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সপ্তাহে 3 দিন করে মোট 12 দিন বই বিতরণ করা হবে। এছাড়া প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে তাদের অভিভাবকদের হাতে বই তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এবছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 34 কোটি 36 লাখ বই বিতরণ করা হবে। আমার নতুন বই পেয়ে ভালো লাগতেছে। করোনার জন্য নতুন বই পেয়ে এখন মোটামুটি ভালোর দিকে, ভালো বই পেয়ে অনেক খুশি, অনেক পড়ালেখা করবে। 2021 সালে আমরা নতুন করে অনুষ্ঠান করতে না পারলেও নতুন বই তুলে দিতে পেরেছি, এটা কিন্তু খুব আনন্দের বিষয়। বাচ্চারা আনন্দের সাথেই নিচ্ছে, কিন্তু আমরা একদিনে দিতে পারছি না, এটি একটি কষ্ট। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 17 জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে 10 জন পুরুষ আর 7 জন নারী। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,576 জনে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 12 জন। সবশেষ 12,103টি নমুনা পরীক্ষায় 990 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 8.18%। মোট আক্রান্তের সংখ্যা 5,14,500 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,197 জন। এ নিয়ে মোট 4,58,656 জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.15%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি 1,500 টাকা থেকে কমিয়ে 300 টাকা করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কম টাকায় করোনা পরীক্ষার এই সুযোগ পাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিএমইটির স্মার্ট কার্ড আছে বিদেশগামী এমন কর্মীরা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। প্রথমে বিদেশগামীদের জন্য করোনা পরীক্ষার ফি ছিল 3,500 টাকা। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সুপারিশে তা 1,500 টাকা করা হয়। করোনার এই দুর্যোগে প্রবাসীদের দুর্দশা নিয়ে এটিএন বাংলায় প্রতিবেদন প্রকাশের পর আগেই তা বিবেচনার আশ্বাস দিয়েছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। এই অতিরিক্ত খরচটা আমরা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। তার সেই ঘোষণা ও উদ্যোগে 28 ডিসেম্বর থেকে বিদেশগামী কর্মীদের করোনা টেস্ট ফি 300 টাকা পুনর্নির্ধারণ প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা মন্ত্রণালয় থেকে আমিও ডিও লেটার দিয়েছি, একবার দুইবার দিয়েছি, তো তারপর হলো 1500 হওয়ার পরে তারপরে আবার ডিও লেটার দিয়েছি, ওখান থেকে চলে আসে 300। কিন্তু আমার কিন্তু চাহিদা এখনো, আমার কিন্তু মনের চাহিদা যেটা হলো এটা কিন্তু 0 হওয়া উচিত। শ্রম অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন শুধু টেস্ট ফি কমানো নয়, করোনার টিকা দেওয়ার ক্ষেত্রেও বিদেশগামীদের অগ্রাধিকার দেওয়া উচিত। এতে বিদেশে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বাড়বে। এই অ্যাচিভমেন্টের পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরা দাবি রাখতে চাই, যারা অভিবাসী কর্মীরা এই স্মার্ট কার্ড নিয়ে বিদেশে যাবে তাদেরকে যাতে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রদান করা হয়, যে দাবিটি আমরা অনেক আগ থেকে করে আসছিলাম। সেই কারণে যদি মাননীয় মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে, তাহলে আমাদের এমপ্লয়াররা যারা আছে, যারা কর্মী রিসিভ করবে, যারা কর্মীদেরকে বিদেশে নিবে, সেই এমপ্লয়াররা কিন্তু তারা এক ধরনের স্বস্তি পাবে। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে বিশ্বজুড়ে করোনা মহামারীর মধ্যেও অনেক দেশে বাংলাদেশি কর্মীদের নতুন বাজার তৈরি হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ওয়াজ মাহফিল নিয়ে যে কোনো ধরনের ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের পেছনের মূল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। এ সময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম। এদেশে মাহফিলের অনুমতি দিয়ে দেন, ওলামা ইকরামের রাজনীতি করার অনুমতি আছে, ওলামা ইকরাম বুক ফুলিয়ে হাঁটার অধিকার আছে। বরং ওলামা ইকরাম যতদিন থাকবে এই দেশ থাকবে, ওলামা ইকরাম থাকবে না, দেশও থাকবে না। বগুড়ায় সময় টেলিভিশনের 2 সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন করেছেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। রাজধানী কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সাংবাদিকরা বলেন, বগুড়ায় সময় টেলিভিশনের সাংবাদিক মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলামের ওপর হামলার বিষয়টি সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাহারি রঙের সব সবজিতে ভরপুর রাজধানীর বাজার। শীতকালের তরতাজা সবজি কিনতে তাই ভিড় করছেন ক্রেতারা। দামও অনেকটা নাগালের মধ্যে, তবে এখনো ঊর্ধ্বমুখী তেল ও চালের বাজার। হাবিবুর রহমান অভির রিপোর্ট। নতুন বছরে ঝলমলে সবজি বাজার। ফুলকপি, সিম, শালগম, টমেটো, গাজর, বাঁধাকপি, বেগুন এমন বাহারি টাটকা সবজি কিনতে এসে উচ্ছ্বসিত নগরবাসী। মনে মনে ভিন্ন স্বাদের রান্নার চিন্তা। সবজি দিয়ে সবই রান্না করা যায়, ধনেপাতা দিয়ে, মাছ দিয়ে, ধনেপাতা, ছোট মাছ, বড় মাছ সবকিছু দিয়ে হয়। মাছের মাথা দিয়ে, লাউ, এর মধ্যে একটু ডাল দিয়ে বেশ ভালো লাগে। সিম, মূলা, বেগুন, শসা এবং এটার সাথে একটা ডাল থাকে। মানে আমরা সকালে শুধু সবজি এবং ডাল দিয়ে সকালে নাস্তাটা সারি। একমাত্র লাল টমেটো বাদে সব ধরনের সবজির দামই 15 থেকে 30 টাকার মধ্যে। বাজারে নতুন পেঁয়াজ ও নতুন আলুর সরবরাহ বেড়েছে, তাই দামও নিম্নমুখী। বেগুন কিনা 15 টাকা কেজি, বেশি 20 টাকা 25 টাকা কেজি, সব সবজি অনেক সস্তা। তবে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। প্রতিনিয়তই বেড়ে চলেছে দাম। বাজারে নতুন চাল আসার পরও দামের হেরফের নেই, উল্টো চিকন চালের দাম বেড়েছে কেজি প্রতি 6 থেকে 8 টাকা পর্যন্ত। চালের বাজারটা এখন খালি বাড়তে বাড়তে এই এক মাসের ব্যবধানে 10-12 টাকা প্রতি কেজিতে বাড়ছে। এখন আপনার ইন্ডিয়ান চাউল ঢুকবে কথা ছিল, ঢুকলে আপনার আশা করে মেলারা চাউল স্টক করবে না, চাউলের দাম কমায়া চাউল দেওয়া শুরু করবে, তখনই আপনার বাজার স্থিতিশীল হবে। গভর্নমেন্টের একটু দৃষ্টি দেওয়া দরকার যাতে চালের দামটা আরেকটু কমে আসে, প্লাস আমরা যাতে সবাই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে অ্যাটলিস্ট আমাদের চাহিদাটা পূরণ করতে পারি। এখন ঊর্ধ্বমুখী সয়াবিন তেলের দাম। বিক্রেতারা বলছেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়াই এর প্রভাব পড়ছে খুচরা বাজারে। এদিকে স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের বাজার। তুলনামূলক সস্তায় কিনতে পারাই কারণ বাজারের মাছের বাজারে ছিল ক্রেতাদের ভিড়। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। এবারে মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। ইংরেজি নববর্ষে নতুন যুগে পা রাখল যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। পৃথক সার্বভৌম অঞ্চল হিসেবে পুরোপুরি ও আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হলো তারা। ভ্রমণ, বাণিজ্য, অভিবাসন ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে কার্যকর হলো নতুন বিধিবিধান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এতে সন্তোষ প্রকাশ করলেও যুক্তরাজ্যের অখণ্ডতা রক্ষায় ব্রেক্সিটকে হুমকি মনে করছেন অনেকে। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। ইতিহাসে জায়গা করে নিল বছরের শেষ দিনের রাত 11টার এই ঘণ্টার ধ্বনি, যার সাথে মিশে আছে বিদায়ের সুর। অবসান হলো ব্রেক্সিট চুক্তি নিয়ে দীর্ঘদিনের দেনদরবার, অচল অবস্থা। নতুন বছরে এখন সবকিছুই সুনির্দিষ্ট, নথিভুক্ত, যাকে বলা হচ্ছে বর্তমান বিশ্বের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন। দেরি না করে তাই চূড়ান্ত সই প্রধানমন্ত্রী বরিস জনসনের। It is a new beginning, and I think the beginning of what will be a wonderful relationship between the UK and our friends and partners in the European Union. Delighted to welcome. যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক এখন আবদ্ধ, জটিল ও শক্ত আইনি পরিভাষায়। যদিও প্রধানমন্ত্রী বরিস জনসন মনে করেন দুটি পৃথক সার্বভৌম অঞ্চল থাকবে ঘনিষ্ঠ বন্ধু হয়ে। We're going to become a friendly neighbour. The best friend and ally the EU could have. তবে যুক্তরাজ্যের অখণ্ডতাই এখন হুমকির মুখে বলে মনে করছেন নর্দার্ন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের এমপিরা। যদিও বাধ্য হয়েই বাণিজ্য চুক্তিটিকে সমর্থন করেছিলেন তারা, কারণ জটিল পরিস্থিতিতে কিছুই না হওয়ার চাইতে দুর্বল চুক্তিও ভালো। A thin deal is better than no deal, and not implementing this deal would mean immediate tariffs and quotas with the EU, which will push up prices and drive businesses to the wall.
বছরের প্রথম দিন থেকেই কার্যকর হচ্ছে যুক্তরাজ্য ও ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ভ্রমণ, বাণিজ্য, অভিবাসন ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিধিবিধান, যার আওতায় ইউরোপের একক বাজার ও কাস্টমস ইউনিয়ন থেকেও বেরিয়ে গেল ব্রিটেন। বন্ধ হল দুই অঞ্চলের ফ্রি মুভমেন্ট, শুল্ক বসছে আমদানি রপ্তানির সব বাণিজ্যিক পণ্যে। নর্দার্ন আয়ারল্যান্ডের আইরিশ সাগরে কার্যকর হয়েছে জলসীমা। 2016 সালে গণভোটের মাধ্যমে ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছিল যুক্তরাজ্যের অধিকাংশ মানুষ। এরপর টানা 4 বছরের নানা চড়াই উতরাই পেরিয়ে বিভিন্ন ধাপে ইউরোপীয় ইউনিয়ন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হল ব্রিটেন। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। করোনার বছর 2020 সালকে বিদায় জানিয়ে ইংরেজি নতুন বছরে মহামারী থেকে নিষ্কৃতি সহ ভালো কিছুর আশায় বুক বেঁধেছেন বিশ্ববাসী। 2021 সালকে সবার আগে বরণ করে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এবার অনেক দেশই ছিল কারফিউ ও সমাবেশের উপর নিষেধাজ্ঞা। ঘরে থেকেই নববর্ষ উদযাপন করেছেন সেসব দেশের মানুষ। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ইংরেজি নববর্ষে সবার আগে জ্বলে ওঠে অকল্যান্ডের স্কাই টাওয়ার। করোনার প্রকোপ নিয়ন্ত্রিত থাকায় নগরীর প্রধান সড়কগুলোতে উৎসবে মাতেন বাসিন্দারা। প্রতিবারের মতো এবারও সবচেয়ে আকর্ষণীয় ও নান্দনিক ছিল সিডনি হারবারের আতশবাজির প্রদর্শনী। দুবাইয়ের আকাশচুম্বী অট্টালিকা বুর্জ আল খলিফার আলোর ঝলকানিও ছিল দেখার মতো। যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে রাতের আকাশে দেখা যায় বর্ণিল আলোর ছটা। স্বাস্থ্যবিধি মেনেই নববর্ষ উদযাপন করে নিউ ইয়র্কবাসী। তবে করোনার সংক্রমণের আশঙ্কায় সমাবেশে কড়াকড়ি থাকায় নববর্ষ উদযাপনে ভাটা পড়ে ইউরোপের বিভিন্ন দেশে। ফ্রান্সে রাতে জারি ছিল কারফিউ, মোতায়েন ছিল লক্ষাধিক পুলিশ। সমাবেশ তেমন না হলেও লন্ডনে অনুষ্ঠিত হয় আতশবাজির প্রদর্শনী। অল্প পরিসরে পার্টির অনুমতিও ছিল কোথাও কোথাও। চীন, জাপান ও ভারতেও ছিল কড়াকড়ি ও কারফিউ। স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে সীমিত পরিসরে নববর্ষ উদযাপন করেন এসব দেশের অধিকাংশ মানুষ। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। ই কমার্স বিজনেস শুরু করলো আলিশা মার্ট। সন্ধ্যায় রাজধানী একটি হোটেলে নতুন এই ই কমার্স সাইটের উদ্বোধন করা হয়। নতুন এই সাইটে দ্রুততম সময়ে পণ্য দোরগোড়ায় পাওয়ার সাথে সাথে ঝামেলাবিহীন কেনাকাটা করতে পারবেন ক্রেতারা। উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এই সেবা প্রদানকারী সাইটের সাফল্য কামনা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার জানান, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতে প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্ন পরিষেবা তৈরি করেছেন তারা। আলিশা মার্টের ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এখন পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে 2020 সালের মার্চের পর থেকে বাতিল করা হয় সব ধরনের খেলাধুলা। পিছিয়ে দেওয়া হয় অলিম্পিক, ইউরো ও টি-20 বিশ্বকাপ সহ সব বড় ইভেন্ট। এই ভাইরাস আবারও বাধা হয়ে না দাঁড়ালে নতুন বছরে ব্যস্ত সময় পার করবে বিশ্ব ক্রীড়াঙ্গন। এসএম আশরাফের রিপোর্ট। করোনা ভাইরাস স্থগিত করে দেয় ফিফা ক্লাব বিশ্বকাপের 17তম আসর। ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও এবার নতুন সূচি অনুযায়ী 1 ফেব্রুয়ারি কাতারে বসছে এই আসর। খেলবে আয়োজক দেশের লিগ চ্যাম্পিয়ন সহ 6টি কনফেডারেশনের চ্যাম্পিয়নরা। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে 11 জুন থেকে 11 জুলাই পর্যন্ত। করোনা ভাইরাস মহামারীতে 1 বছর আগে তা পিছিয়ে দেওয়া হয়। আসরের 60 বছর পূর্তি উদযাপন করতে 12টি শহরে হওয়ার কথা ইউরো। একই সময় চলবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের 12টি দেশ নিয়ে কোপা আমেরিকার আসর। 47তম এই টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। জুলাইয়ের 23 তারিখে টোকিওতে শুরু হবে গ্রেটেস্ট শো অন আর্থ নামে পরিচিত অলিম্পিক গেমস। 2020 সালে যা পিছিয়ে দেওয়া হয় 1 বছরের জন্য।
বাংলাদেশ সহ 206টি দেশের অ্যাথলেটরা 50টি ইভেন্টে অংশ নেবেন। চলবে 8 আগস্ট পর্যন্ত। 26 জুন থেকে 10 জুলাই পর্যন্ত শ্রীলঙ্কায় বসবে মেয়েদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্ব। সেরা 2-এ থাকলে 2022 সালে নিউজিল্যান্ডে মূল আসরে খেলার সুযোগ পাবেন সালমা জাহানারারা। 2021 অক্টোবর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ছেলেদের টি-20 বিশ্বকাপ। অংশ নিবে 16টি দেশ। 2020-এ অস্ট্রেলিয়ায় এই টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল। তাই সবকিছু ঠিক থাকলে এবছর ক্রীড়া উন্মাদনায় মেতে ওঠার উপলক্ষ পাচ্ছেন ক্রীড়ামোদীরা। এস এম আশরাফ, এটিএন বাংলা। খেলাধুলা নতুন প্রজন্মকে বিপথে যাওয়া থেকে রক্ষা করতে পারে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। টাঙ্গাইলের ধনবাড়িতে মুসুদ্দি আফাসউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হাডুডু প্রতিযোগিতা উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন। সুস্থ বিনোদনের অভাবে অনেকেই মাদক ও জঙ্গিবাদ সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে বলে মনে করেন কৃষিমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোরের অভয়নগরে অনুষ্ঠিত হল 16 দলের ফুটবল টুর্নামেন্ট। বিকেলে নওয়াপাড়ার পায়রাহাট ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার ফাইনালের উদ্বোধন করেন আকিস গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। ফাইনালে শ্রাবণ মেডিকেল হল ফুটবল একাদশকে 5-0 গোলে হারায় বাগদা যুব সংঘ। পরে নওয়াপাড়ায় আকিস বেকার্সের নতুন উদ্যোগ বেকম্যান্সের ক্যারাভানের উদ্বোধন করেন শেখ নাসির উদ্দিন। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুরের সময় এক ব্যক্তি আটক। নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরবে রাজনীতি, আশা আওয়ামী লীগের। এগিয়ে চলছে সরকার বিরোধী বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার কাজ, বলছে বিএনপি। নতুন সূর্যোদয়ের শুরু 2021 সাল। করোনায় পাল্টে যাওয়া বিশ্বে এগুতে হবে সাহস আর সচেতনতাকে সঙ্গে নিয়ে, বলছেন বিশিষ্টজনরা। স্কুলে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এবং দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত প্রায় 1000। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।